ইচ্ছে একটা জোরে শ্বাস ছাড়লো, তারপর কাঁধের সাইড ব্যাগটা থেকে ফোন বের করে কাউকে কল লাগিয়ে বলল, রেস্টুরেন্টে দেখা করছি, ব্রেকফাস্ট ওখানেই করব। আই উইল সেন্ড ইউ দ্য লোকেশন। নওশাদ সাহেব বিস্ময়ে বললেন, তোমাকে খেয়ে যেতে বললাম ইচ্ছে, আর তুমি রেস্টুরেন্টে কারোর সাথে মিট করার জন্য কথা বলছো? ইচ্ছে নাফিসা বেগমের দিকে তাকালো। এই মহিলাকে নাটক করার জন্য সুযোগ করে দিতে বেশ মজা পাইও। বাবার চোখে ঠিক কতটা নিচ করতে পারে ওকে, সেটা দেখতে ওর মজা লাগে। তবে এত সবের মধ্যেও নওশাদ সাহেব উভয় পক্ষকে সামলাবে কীভাবে, সেটাও ওর কাছে আশ্চর্যের বিষয়। ও তো মনে প্রাণে চায় এই বাসা থেকে চলে যেতে, শুধু নওশাদ সাহেবের অনুরোধের জন্যই রয়ে গেছে। টমি দৌড়ে এসে ইচ্ছের পা ঘেঁষতে শুরু করেছে। ওকে কোলে নিয়ে একটু আদর করে দিল ইচ্ছে। বাবার দিকে ফিরে বলল, টমিকে রাত্রে খাইয়েছো? ও সকালে খেয়েছে কিনা, খাবে কিনা সেই খোঁজ নেয়ার তোমাকে মানায় বাবা? আমি রাতে খেলাম কি খেলাম না সে খোঁজ না নিয়ে সকালে ব্রেকফাস্ট করার জন্য জোড়াজুড়ি করা তোমাকে মানাচ্ছিলাম। আসছি। ইচ্ছে বেরিয়ে গেল। বিমূঢ় হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল নওশাদ সাহেব। কিসের সাথে নিজেকে তুলনা করে গেল ইচ্ছে? অবশ্য ভুল কিছু বলে গেল কি? সত্যিই তো, নিজের একমাত্র মেয়ের প্রতি কোন দায়িত্বটা পালন করতে পেরেছেন উনি? না ইচ্ছে সুযোগ দিয়েছে, না উনি কখনো সামলাতে পেরেছেন। নাফিসা বেগম পাশ থেকে বলে উঠলেন, ইচ্ছে তো কোনোদিনও আমাকে বলছেনি নওশাদ। জানি না তোমার প্রতি কিসের এত অভিযোগ ওর। বাবার আদর পেয়েও তাকে উপেক্ষা করছে, আর ওদিকে আমার মেয়েটা। নাফিসা বেগম শক্ত হয়ে বসে, টুপ টুপ করে পানি ঝরছে তার চোখ থেকে। নওশাদ সাহেবের অসহায় বোধ বরাবরের মতন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। বাসা থেকে গাড়ি নিয়ে বেরোলো ইচ্ছে। ড্রাইভ শুরু করে চেয়েছিল রাকিনকে কল করবে, তার আগেই ফোনটা বেজে উঠল ওর। নম্বরটা রাখার কানে গোজা, ব্লুটুথে কল রিসিভ করলো ইচ্ছে। ওপাশ থেকে রাকা বলল, ঘুম থেকে এক্স্যাক্টলি কয়টায় উঠিস তুই ইচ্ছে? এই মোবাইল ফ্লাইট মোড ঠিক কয়টায় নেটওয়ার্ক কভারেজ এরিয়া ল্যান্ড করে রে? ইচ্ছে হাসলো, বলল, কি বলবি বল। কোথায় তুই? সবে বেরিয়েছি বাসা থেকে। কোথাও যাচ্ছিস? মিউজিক একাডেমিতে। ওখানে কেন? কিছু সার্টিফিকেটস কালেক্ট করার আছে, আর একটা ওপেন কনসার্টও আছে। ওখানে পার্টিসিপেট করব ভাবছি। রাকা বিরক্ত নিয়ে বলল, ওপেন কনসার্ট? তুই ওপেন কনসার্টে গাইবি? কেন, কোনো সমস্যা? তোকে হায়ার করবে বলে অর্গানাইজেশন চেক সাইন করে বসে আছে ইচ্ছে। ওরা তো তোকেই অ্যামাউন্ট বসিয়ে নিতে বলে, আর তুই কিনা যাচ্ছিস ওপেন কনসার্টে গাইতে, যেখানে গানের গনা জানা সাধারণ জনগণ গাইবে সেখানে? লাইক সিরিয়াসলি? ইচ্ছে মুচকি হেসে বলল, আমি টাকার জন্য গাই না রাকা, আমি মানুষকে আনন্দ দেব বলে গাই। ওপেন কনসার্টগুলোতে আমজনতা যতটা গাওয়া নিয়ে এক্সাইটেড থাকে, তেমনই শোনার জন্য এক্সাইটেড থাকে। এমন শ্রোতাদের সামনে হুট করে স্টেজে উঠে সারপ্রাইজ দেয়াই যায়। মুগ্ধতা নিয়ে রাকা চুপ রইল কিছুক্ষণ। ওর আগেই বোঝা উচিত ছিল ইচ্ছে সবার চেয়ে আলাদা। মুখে বলল, কনসার্টটা কোথায়? ড্রাইভ করছি, পৌঁছে টেক্সট করছি তোকে, কেমন? বলে ফোনটা কাটলো রাকা। একটা ছোট্ট শ্বাস ফেলে পাশে দাঁড়ানো মানুষ দুটোর দিকে তাকালো। এক পা উঁচিয়ে দেয়ালে টেবিল ঠেকে দু হাতে প্যান্টের পকেটে গুজে প্রাপ্ত দাঁড়িয়ে, আর মাহি সুন্দর মতন ডাইনিং রুমে বসে আপেল কামড়াচ্ছে। ঘণ্টাখানেক আগে ওর বাসায় পৌঁছে গেছে এরা দুজন। প্রাপ্তকে দেখে রাকা আর ওর মা দুজনেই কিছুটা ঘাবড়ে গেল। প্রাপ্ত কথা না বাড়িয়ে রাকাকে বলে ইচ্ছেকে কল করে ওর আজকের শিডিউল জানতে। ঘণ্টাভর তাই ইচ্ছেকে কল করেছিল রাকা। কল রিসিভ করে লাউডে ছিল ইচ্ছে। পুরো কথা শুনে প্রাপ্ত সোজা হয়ে দাঁড়ালো। রাকা নড়ে চড়ে বসলো। এই মানুষটার এমন আচরণ তার আচরণ বিরুদ্ধ। তার উপর বিষয়টা ইচ্ছে, যে কিনা তাকে দুটো চড় মেরেছিল। ভয়টা বেড়েছে রাকার। প্রশ্নগুলো গলা দড়া পাকিয়ে গেছে। প্রাপ্ত বলল, কনসার্ট কোথায় হচ্ছে? মেসেজ পাওয়া মাত্রই আমাকে জানাবে, ওকে? রাকা অতি দ্রুত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। প্রাপ্ত বলল, আমি তোমার এখানে এসেছি এটা কে কে জানবে রাকা? এক আল্লাহ, আর আমরা 4 জন ছাড়া আর কেউ না প্রাপ্ত ভাইয়া। তৎক্ষণাৎ উত্তর দিল রাকা।
প্রাপ্ত এগিয়ে টি টেবিলে রাকার মোবাইলটা নিয়ে কিছু একটা করলো। ডাইনিং টেবিলের পাশে থমথমে হয়ে দাঁড়িয়ে আছে রাকার মা। প্রাপ্ত গিয়ে টেবিল সাজানো ফলগুলো থেকে একটা আপেল হাতে তুলে নিল। রাকার মায়ের দিকে তাকিয়ে বলল, অসময়ে অজ্ঞাতচরে অনাত্মীয়ের আগমনে বিব্রত বোধ করছেন নিশ্চয়ই। আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে সময় করে জানিয়ে আত্মীয় বেশে আসার চেষ্টা করব। গুড ডে আন্টি। কথা শেষ করে প্রাপ্ত ইশারা করলো মাহিমকে। মাহিম বলল, আপনার হাতে কাটা বেলটা খুব টেস্টি ছিল আন্টি। আসছি, ভালো থাকবেন। দুজনের নির্বিকার চিত্তে বেরিয়ে গেল। অগ্নিচক্ষু করে রাকার দিকে তাকালো ওর মা। চোখ দিয়েই তার উচ্চ স্বর ঝরছে, এরা আবার আসবে এই বাসায়? তার চেয়ে বড় কথা, এই ছেলে আত্মীয় বেশ ধরবে কি করে? একই প্রশ্নে রাকা নিজেও হতভম্ব। প্রাপ্তর আত্মীয় বেশ মানে? বেলা গড়াতে শুরু করেছে, আর তার অনুপাতে গাছপালার ছায়া বাড়তে শুরু করেছে চক্রবৃদ্ধি হারে। বেলা শেষে ভ্যাপসা গরমে ক্লান্ত দেহে নিয়ে ধুঁকতে ব্যস্ত সবাই। সেখানে খই আর পুটি উঠানে দাগ কেটে দমছুট খেলছে অতি আনন্দে। সায়রা গেছে কাছাড়ের বাড়িতে রাতে রান্না করে দিতে। খেলতে খেলতে পুটি বলে উঠল, ও বুবু, জানো কাছারি বাড়ির পশ্চিমে পুকুরটার ধারে যে গাব গাছটা আছে না, হাই হাই, ওই গাছের গাব তো পাইকা হলুদ হইয়া আছে। তুমি অহনো দেখো না ওইগুলার? খই ভাঙা পোড়া মাটির টুকরো দিয়ে মাটিতে দাগ কাটছিল খুশি মনে। পুটির পা পড়েছিল দাগে, মানে ওর খেলা কাটা যাবে একবার। ওর সেই খুশিটা সইল না পুটির, মনে করিয়ে দিল বাড়ির বাইরের কথা। ওর কথায় খই গাল ফুলিয়ে তাকালো ওর দিকে, বলল, মায়ে আমারে কাছারি বাড়ি যাইতে বারণ করছে, শুনোস নাই তুই? হ, শুনছি তো, আর বুঝিও হেললে গাই গাবগুলান অহনো গাছে আছে, তোমার আসলাই পোষায় নাই। ভাবতাছি আজ যে আমি পর খুশবু মিল্লা জামুনে, যা স্বাদ এক একটা বিসির, আহা। তৃপ্তির স্বর তুলল পুটি। খই রাগে উঠে দাঁড়িয়ে গেল, বলল, যাই বিচা, আমারে শুনাস কেন? ও মা, তোমারে না কইলে কেমনে চলবো? ওই গাছ কাছারে বাড়ির কম, তোমারই তো আগে। তো তোমার অনুমতি নেওয়া লাগবো না? তাই তুমি অনুমতি না দিলেও আমি যামু। সবগুলা ফল আইনা ঘরে তুলমু, কাঁচাগুলান গুড়াইয়া মজাইয়া হলুদ বানামু, তারপর ওইগুলা নিয়া। পুটি থাম কইলাম। খই হাতে থাকা মাটির খোবরা রাগ নিয়ে ঢিল ছুড়ল মাটিতে। কয়েক টুকরো হয়ে গেল ওটা। পুটি যেন পৈশাচিক আনন্দ পেল। খইকে আরো খেপিয়ে দিতে দাঁত কেলিয়ে বলল, ও গাছের গাবগুলান এবছর বুঝি তোমার জিভে জুটলো না গো বুবু, ইস কি। খই ধাক্কা মেরে পুটিকে মাটিতে ফেলে দিল। ধুলোতে মাখো হয়ে গেছে পুটির সারা শরীর। রাগে কাঁপতে কাঁপতে খই বলল, ওই গাছের সব গাব আমার, শুইনা রাখ। তর আর খুশবুর আগে যাইয়া যদি সব ফল পায়রা না আনি, আমিও খই না। আঁচল কোমরে গুজে দিয়ে হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো খই। মায়ের ভয়ে সড়ক পথে না গিয়ে আলাদা পথ ধরে সোজা পৌঁছালো কাছের বাড়ির পিছনের পুকুর পাড়ে। আশপাশ তাকিয়ে দু চারটে গরু চারানো রাখাল ছাড়া তেমন কাউকেই দেখতে পেল না ও। গাছের নিচের ডাল ধরে লাফিয়ে সবে এক ডাল চড়েছে। নিচ থেকে বিনুনিতে টান পড়ল ওর। সবে তো দেখলো কেউ নেই, হঠাৎ করে ওর বিনুনি টানবে কে? প্রশ্নের উত্তরে খোঁজে ঘাড় নামিয়ে নিচে তাকাতেই চোখ বেরিয়ে আসার উপক্রম খইয়ের। ওর বিনুনি এক হাতে আঙুল পেঁচিয়ে আর এক হাতে মোবাইল স্কলিংয়ে ব্যস্ত মানুষটা অন্য কেউ নয়, আগের রাতে ওর কাছে জিন সম্বোধন পাওয়া সেই মানুষটা। খই গাছের সবচেয়ে নিচের ডালটায় রীতিমতন ঝুলছে, আর নিচ থেকে রাকিন ওর বিনুনি ধরে রেখেছে আর ফোন দেখছে। ভাব খাও না এমন, ওর সব মনোযোগ মোবাইলে। গাছে চলে ওর বিনুনি ধরে রাখার জন্য একজন যে চরম বেকায়দায় পড়ে আছে, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাতে। তেলে বেগুনে জ্বলে উঠল খই। এই মানুষটা তো সত্যিই মানুষ। গত রাতে হাত কেটে তার প্রমাণ দিয়েছে ওকে, কিন্তু তাহলে আজ এভাবে জিনের মতন হুট করে আবির্ভাব হলো কিভাবে? এক হাতে গাছের ডাল জড়িয়ে আর এক হাতে বিনুনিতে টান লাগালো খই। রাকিন প্রতিজ্ঞাবিহীন। খই আবারও বিনুনি টান লাগিয়ে বলল, আমার বিনি ধরছেন কেন? আরে বিনি ছাড়েন না কেন?
কথা কানে যায় না? কালা নাকি? বিনি ছাড়েন কইতাছি। রাকিন এবার চোখ তুলে উপরে তাকালো। খোয়ের বিনুনি আঙুলে আরেক প্যাচ পেঁচিয়ে মোবাইলটা পকেটে পুরল ও। এখানে এসেছিল পুকুরটা পরখ করে নিতে। সামনের রাস্তায় সংস্কারের জন্য মাটি লাগবে। কচুরিপানায় মজা এই পুকুর সেচে এখান থেকে মাটি রাস্তায় দেবে, এমনটাই প্ল্যান ওর। গ্রামের মাতব্বরের সাথে এই নিয়ে কথাও বলেছে রাকিন। মাটির জন্য মুন্সির কাছ থেকে এই পচা ডোবাটা বেশ চড়া দামে কিনতে হয়েছে ওকে। তবু সংস্কার কাজ শুরু করা চাই ওর, তাই বিকেল গড়াতে বেরিয়ে পড়েছে ও। রাকিন যখন পুকুরের আরেক পাশ দেখছিল তখনই খই এসে গাছে উঠতে শুরু করে। পাশ ফিরে খইয়ের বিনুনিটাই দেখেছে ও। পড়ে যাবে এমন ভয়ে মেয়েটাকে থামিয়ে দিতে গিয়ে বুঝতে পারে ওটা খই, তাই আরো ভালো মতন বিনুনি টেনে ধরেছে ওর। খইয়ের কথায় রাকিন গাছের দিকে ঘুরে দাঁড়ালো, খানিকটা গম্ভীরভাবে বলল, গায়ে শাড়ি পেঁচিয়ে কেউ গাছে ওঠে? আমি উডি, বিনি ছাড়েন। পরে হাত পা ভাঙুক, তখন বুঝবে গেছো মে কোথাকার। বিরক্তি নিয়ে বলল রাকিন। খই বিনুনি টানছিলই। রাকিন এক পা এগিয়ে আঙুল বিনুনি প্যাঁচ খুলতে যাবে, খইয়ের আর এক হাত আচমকায় ডাল থেকে ফসকে গেছে। মাটিতে পড়বে সে, ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল খই। পরপরই অনুভব হলো দু হাতে কারো গলা জড়িয়ে আছে ও। মাটিতে পড়ার আগে কেউ একজন পাঁজাকলো করে শূন্য ধরে রেখেছে ওকে, বাঁচিয়ে নিয়েছে পড়ে যাওয়া থেকে। রাকিনের কয়েক মুহূর্তের স্তব্ধতা, খইয়ের দিকে কয়েক মুহূর্তের নিষ্পলক স্থির দৃষ্টি। দু হাতের বাহু ডুরে থাকা শ্যামাঙ্গী, ভয়ে খিচে বন্ধ করে রাখা তার দু চোখ, কামড়ে ধরে রাখা নিজের ঠোঁট, সর্বশক্তিতে ওর গলা জড়িয়ে রাখা হাতজোড়া যেন আটকে দিয়েছে ওকে। শ্বাস হঠাৎই দ্রুত চলতে লাগলো ওর। একটা শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল ও খইয়ের দিকে, যেন অচেনা মেয়েটা চেনা কোনো নেশা মিশে আছে। খই পিটপিট করে চোখ মিলল। রাকিনের অদ্ভুত চাউনিতে কপাল কুঁচকে এলো ওর। রাতের আবছা আলোয় দেখা মানুষটাকে শেষ বিকেলের আলোতে আরো মোহনী দেখাচ্ছে যেন। পরিহিত আকাশি রঙের শার্টের বুকের দুটো বোতাম খোলা, গরমের জন্য হয়তো ছেড়ে দিয়েছে তাদেরকে। খই রাকিনের কাঁধে নখের আঁচড় বসাতেই ধ্যান ভেঙে রাকিনের। দুই দণ্ডের এমন ঘটনায় অস্বস্তিতে পড়ে গেছে ও। তৎক্ষণাৎ ও ছেড়ে দিল খইকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গলা ছেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। এভাবে মেয়েটাকে কোলে ধরে রাখা মোটেও উচিত হয়নি ওর। পরপরই মনে পড়ল খইকে কোলে থেকে রীতিমতন ফেলে দিয়েছে ও। নিচে তাকিয়ে দেখে কোমর ধরে মাটিতে পড়ে আছে খই। রাকিন চোট জ্বলতি পরিস্থিতি সামাল দিতে বলল, দেখেছো এবার গাছে চড়তে গিয়ে পিছলে পড়ে। কাইল আপনার লাগি ওই চেরাগ পাই নাই, আইজ আপনার লাগি গাপ পারতে পারলাম না। আমার সব কাজের পথের কাটা আপনি, আজ তো একটা কাটা বাহার। আল্লাহ গো, গাব গাছ থাইকা পড়লেও মনে হয় মজাটা বাঁচত আমার। অহন মনে হইতাছে আজ তো একটা তাল গাছ থাইকা পড়ছি। ও মা গো। কি? আমি কাটা বাহার? আমি তাল গাছ? খালি তাই না, আপনি একটা কালা, কানে কম শুনেন, তার সাথে কানাও, চোখে কম দেখেন আপনি। বধু কাকার চেয়েও মনে হয় বয়স বেশি আপনার। গায়ে জোর নাই, ফালাই দিচ্ছেন আমারে। রাকিন ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবে ভেবে পেল না। খই উঠে দাঁড়িয়ে গায়ের ময়লা ঝাড়তে লাগলো। তারপর রাকিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে চলে গেল রাগে গজগজ করতে করতে। হতভম্ব হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল রাকিন। খই আড়াল হলে আশেপাশে তাকিয়ে দেখে নিল গোটা বিষয়টা আর কারো নজরে পড়েছে কিনা। কাউকে দেখলো না তেমন। দু তিনটে গরু চড়ানোর ছেলেরা সড়কের ওপারে দৌড়াদৌড়ি করছে শুধু। স্বস্তির শ্বাস বেরোলো। সঙ্গে কাঁধ বেয়ে ঘাম গড়িয়ে পড়ল রাকিনের। তার সাথে কাঁধে জ্বালা অনুভব করলো ও। হাত তুলে কাঁধ স্পর্শ করে বুঝলো খইয়ের নখের আঁচড়েতে কিঞ্চিত কেটে গেছে সেদিকটা। তাতে ঘাম লেগে জ্বালাপোড়া করছে। নীরবে পকেট থেকে মোবাইলটা বের করে নিজের সামনে তুলে ধরল রাকিন। খইয়ের দেওয়া এইটুকু আঘাত ওর পুরনো ক্ষতকে জাগিয়ে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে নিজের প্রতিবিম্বে গলার কাষ্ঠের ছোট্ট ক্ষতের দাগটা দেখে সেখানটায় স্পর্শ করলো একবার। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল ওর। এক বর্ণ উচ্চারণ না করে শুধু নিজেই নিজেকে শুনিয়ে দিল, মুক্ত মঞ্চে আজ উন্মুক্ত সঙ্গীত সভা বসেছে।
ছোট বড় বাউল ব্যান্ড সব রকমের গায়কদের সুরে মুখরিত মুক্তমঞ্চ এলাকা। শ্রোতা সারির শেষ প্রান্তে এক কোণে মাস্ক পরে দাঁড়িয়ে এ পর্যন্ত 12টা মতন গান শুনে নিয়েছে ইচ্ছে। এদের মাঝে 7 জন খুবই ভালো গায়। মিউজিক একাডেমি থেকে আসার সময় 10টার মতন টোকেন নিয়ে এসেছে ও, মুক্ত মঞ্চের ভালো গায়কদের গান বের করার সুযোগ করে দেবে বলে। একাডেমির জন্যে ওর বাছাই কেমন হবে তাই অনুমতিও দিয়েছে। গানগুলো শুনে গায়ক গায়িকা নিজে নিজে নির্বাচন করে নিল ইচ্ছে। একজন অর্গানাইজকে দিয়ে টোকেনগুলো দিয়ে দিয়েছে। এরা সরাসরি রেকর্ডিংয়ের সুযোগ পাবে, এমনটাই সুপারিশ করার টোকেনে। শেষের জনের গান শুনে গিটার ব্যাগ কাঁধে নিয়ে মাস্ক পরিহিত অবস্থাতেই মঞ্চে উঠল ইচ্ছে। প্রথমে সেভাবে কেউ গুরুত্ব দিল না। ইচ্ছে মুচকি হেসে ব্যাগ থেকে গিটার নামালো, স্পিকারে বলল, ওপেন কনসার্ট, তবু গান শুরুর আগে আপনাদের অনুমতি চাইছি। মে আই? সেরকম সাড়া নেই দর্শক শ্রোতার। মাস্কের আড়ালে ইচ্ছে হাসল, কথা বলে নিল সঙ্গীত যন্ত্র বাজানোর দায়িত্বে থাকা সবার সাথে। তারা সেভাবে গুরুত্ব দেয়নি ওকে। ইচ্ছে ভাবল একেবারে গান শুরুর সময় মাস্ক খুলবে ও। গিটারটা নিয়ে সবে সুর তুলতে যাবে, টের পড়ল ওর গিটারের তারগুলো একটা ছেঁড়া। হতাশার শ্বাস ছাড়ল ইচ্ছে। এই জন্য বুঝি আজ নাফিসা বেগম কোনো রকম বাধা দেয়নি ওকে কনসার্টে আসার নিয়ে। কোনো ঝামেলা করেনি আজ। গিটারটা আগে থেকে নষ্ট করে রেখে দিয়েছিল সে। ইচ্ছের গান গাওয়ার উদ্যমে শীতলতা চলে আসলো। ঠিক করলো নিজে গিটার না বাজিয়ে বাকিদের কারাওকেতেই গান গাইবে আজও। মাস্কটা খুলে ফেললো আস্তে করে, স্পিকারে বলল, আজকে ইচ্ছে গিটার ছাড়াই গাইবে। ও মাস্ক খোলাতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো জায়গাটায়। ইচ্ছের নামে সবাই চেঁচাতে শুরু করে দিয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে এমন অবাক আগমন হয়তো ওর দ্বারাই সম্ভব। সবাই চিৎকার করে চলেছে, আমরা তোমার গান চাই ইচ্ছে, গিটার তো তোমার স্বরের সহচরী মাত্র, এমন আরও অনেক কিছু। ইচ্ছের চোখ ভরে উঠল আশেপাশে এত ভালোবাসা দেখে। বাইরের দেশে তো সবাই ওর স্বর কম, ওর গিটারের সুরকেই বেশি প্রাধান্য দিত। আর এখানে ওর জন্মভূমি ওকে চাই, ওর স্বরকে চাই, ওকে ভালোবাসে সবাই। ইচ্ছে ব্র্যান্ডের লোকজনকে শুরু করতে বলবে বলে পাশে ফিরছিল, কিন্তু ওর চোখ আটকে গেল স্টেজের ডান পাশে বড় বড় অক্ষরে সরি লেখাটাই। একটা মেয়ে হাতে সরি শব্দটা ধরে দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে আরেক অনাকাঙ্ক্ষিত চেহারা। ইচ্ছে রাগের আরেক নাম সাদমান ইমনাম প্রাপ্ত। বহু কষ্টে নিজেকে সংবরণ করছে প্রাপ্ত আজ। এর আগে কোনো কাজের জন্য কোনোদিন অনুতপ্ত হতে হয়নি ওকে, কোনোদিন সরি বলতে হয়নি, কিন্তু আজ তা খাটল না। ইচ্ছের মায়ের দেওয়া গিটারটা ভাঙার জন্য তীব্র গ্লানি হচ্ছে ওর, তাই সরি বলতে চলে এসেছে। মেয়েটা স্টেজের দিকে এগিয়ে আসলো, নিচে থেকে ইচ্ছেকে বলল, সেদিন আমার জন্য তোমার গিটারটা ভেঙে গেছিল আপু, সরি। ইচ্ছে চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। এর মাঝে প্রাপ্ত এগোলো, চোয়াল শক্ত রেখে হাতে থাকা ইচ্ছের মায়ের দেওয়া গিটারটার অনুরূপ গিটার স্টেজে তুলে দিল ও। বেখেয়ালিভাবে বলল, সেদিন আমার হাতেই তোমার মায়ের গিটার ভেঙেছিল, সরি। ইচ্ছে অবাক হলো, গিটারটা ওর মায়ের দেওয়া, এটা তো কেউ জানতো না। তবে প্রাপ্তর ভঙ্গিমায় ওর অপরাধ বোধটা নেই এতটুকু, যেন ও কারো চাপে পড়ে সরি বলতে এসেছে। ইচ্ছে সরু চোখে তাকিয়ে রইল ওর দিকে। যেটুকু জেনেছে তাতে প্রাপ্তকে চাপে পড়ে সরি বলার মতন ছেলে বলে মনে হয়নি ওর। প্রাপ্ত বর্তমান ভাবটাই পুরোপুরি প্রকাশ পায়। এ ছেলে ভাঙবে তবু মচকাবে না। গিটারটা দেখে আর বেশি কিছু বলল না ইচ্ছে। মুচকি এসে মেয়েটাকে বলল, ইটস ওকে, সরি বলতে হবে না তোমাকে, তোমার উপর এতটুকু রাগ নেই আমার। তাহলে প্রাপ্ত ভাইয়ার উপরে রাগ করেছো? ইচ্ছে আবার তাকালো প্রাপ্তর দিকে। সে ছেলে এখনো সেইভাবেই আছে, অপরাধ বোধ নেই তার। এদিকে দর্শকও অধৈর্য হয়ে পড়েছে। ইচ্ছে দ্রুত মাথা দুলিয়ে না বোঝালো, প্রাপ্তর উপর রাগ নেই ওর। মেয়েটা উৎফুল্ল স্বরে বলল, তাই তাহলে এই গিটারে গান গাও আজকে। ইচ্ছে আগে দর্শক সমাজে চোখ বোলালো। সবাই কত আগ্রহে অপেক্ষা করছে ওর গানের জন্য। প্রাপ্তর মুডি চেহারার জন্য এদের সবার চাওয়াকে কেন ফেলনা করে দেবে ও? ঠিক করলো ওর বাঁকা মুখের দিকে ও আর তাকাবেই না। সুন্দর একটা হাসি উপহার দিল ও মেয়েটাকে। তারপর প্রাপ্তর দেয়া গিটারটা নিয়ে সুর তুলে গাইতে শুরু করলো,
গান গাইতে গাইতে পুরো শ্রোতা জনতাকে দেখে নিল ইচ্ছে। এই তো ওর দেশ, ওর আপনজন। এসব ছেড়ে কিভাবে ভিন দেশে পড়েছিল ও? না চাইতো গানের মাঝে গিটারের সুর দিতে দিতে হাতের ডান পাশে কয়েকবার তাকালো ও। মিষ্টি ঘরের আরো কিছু বাচ্চাদের নিয়ে এসেছে প্রাপ্ত। ওরা হাততালি দিচ্ছে আর নাচছে। বোঝাই যাচ্ছে ইচ্ছের গান বেশ উপভোগ করছে ওরা। আর ওদের ঠিক পিছনে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে মুগ্ধ চোখে বাচ্চাগুলোকে আনন্দ করতে দেখছে প্রাপ্ত। ওর ঠেটেও হাসে, নজর করা হাসি যাকে বলে। অনাকাঙ্ক্ষিতভাবে ইচ্ছের চোখে সে হাসিতে আটকালো। এবার ও প্রাপ্তর দিকে তাকিয়ে থেকে গাইল, গান শেষ হতে আরো বেশি হৈহুল্লোড়ে মেতে উঠল বাচ্চাগুলো। স্টেজ থেকে প্রাপ্ত ঠোঁটের কোণে প্রসারিত হাসিটাও ঠিক চোখে পড়ল ইচ্ছের। ছাই রঙার শার্ট গুটানোর ধাতায় বলিষ্ঠ দেহ মানুষটাকে ঘিরে চারপাশে অতীব স্নিগ্ধতা জুড়ে এসেছে যেন। ইচ্ছে চোখ ফেরালো না। ওর কাছে আজ প্রথমবারের মতন কোনো পুরুষের হাসি আজ একটু বেশি আকর্ষক, বেশি অমায়িক। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। তবে কেন হচ্ছে এমন? অকারণে নাকি অপ্রতিরোধ কারণে? কোনটা? প্রাপ্তব দিয়া নতুন গিটার সাথে না নিয়ে বাসায় ফিরল ইচ্ছে। কনসার্ট শেষ করে ওখানে আসা মিষ্টি ঘরের বাচ্চাগুলোর সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছে ও। তখন প্রাপ্ত ছিল না সেখানে। আর চোখে ওকে কয়েকবার খুঁজেছে ইচ্ছে। মনে মনে রাগ হলো ওর প্রাপ্তর উপর। সরি বলাটাও জানে না ওই লোকটা। সরি বলে এভাবে গায়েব হয়ে গিয়ে আবারও প্রমাণ করে দিল মন থেকে সরি বলেনি ও। তাতে ওরই বা কি? একজনের বলা সরি মন থেকে বলার নাকি শুধু ফর্মালিটি? ইয়ানাত নিকন কেন তা নিয়ে বারবার ভাবতে যাবে? ওর দিয়া গিটার ফেলে এসেছে, যদিও ইচ্ছে করছিল না। অনেক খুঁজেছে মায়ের সেই পুরনো ডিজাইনের গিটারটা, পায়নি। প্রাপ্তর গিটারটা দেখে সময় অসময়ে অবয়বটাকে অন্তত মনে করতে পারত। ইচ্ছে বাসায় ঢুকলো হুইস্টলিং করতে করতে। নাফিজা বেগম যে ড্রয়িং রুমের সবাই বসে ম্যাগাজিন পড়ছে সেটা টের পেল ও। গিটারের কাটা তারটার কথা মনে পড়ে গেল ইচ্ছে। কাঁধের ব্যাগেই সে গিটার। কোনো রকম হিয়ালি না করেই সোজা নাফিজা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো ও। ম্যাগাজিনটা কেড়ে নিল তার হাত থেকে। বিন্দুমাত্র বিচলিত না হয়ে চোখ তুলে তাকালেন নাফিজা বেগম, যেন তিনি জানতেন ইচ্ছের এই রূপটাই দেখতে হবে তাকে। স্বাভাবিক স্বরে বললেন, এসেই অভদ্রতা শুরু করে দিলে? আমি কোনোদিন তোমাকে ভদ্রতা দেখাইনি এসএম। হ্যাঁ, তাই তো আফসোস তোমার বাবা এটা বুঝলো না কোনোদিনও। তার মেয়ে কি কেমন সেটা জানি এসএম। যাই হোক, তুমিও ভালো মতোই চেনো আমাকে, তারপরেও বোকামু কেন করো বলো তো? নাফিজা বেগম ভ্রু কুচকে তাকলেন। ইচ্ছে তাচ্ছিল হেসে বলল, তুমি জানো আমি আমার মিউজিক নিয়ে কতটা পজিটিভ। ইনস্ট্রুমেন্টগুলো আমার প্রাণ, এটাও জানো তুমি। এগুলোর সাথে কখনো আপোষে যাইনি আমি। এগুলোর একটুখানি এদিক ওদিক হলেই ইচ্ছে পাগলামি করে। ঠিক সেভাবেই পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করব, এটা ভেবে তুমি আমার গিটারের তার কেটেছ, রাইট? তোমাকে একটা সাজেশন দিই এসএম, আমাকে নিয়ে তোমার ধারণাটা বরং তুমি একটুখানি এডিট করে নাও। এখন সবার আগে আমার কাছে আমার ভিউয়ার্স, সবার আগে ওদের চাওয়া। ওরা আমাকে যেভাবে চাইবে আমি সেভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পারি। ইচ্ছে নিজেকে বদলে নিয়েছে এসএম। একের পর এক আঘাতগুলো এত বেশি কঠোর ছিল, এখন ওকে শত আঘাতেও আর ভাঙতে পারবে না তুমি। সো লেট ইট বি, ট্রাই করা বাদ দাও এখন। কথা শেষ করে ইচ্ছে সিঁড়ি বেয়ে চলে আসছিল। পিছন থেকে নাফিজা বেগম শক্ত গলায় বললেন, তুমিও তো নিজের সাথে নিজের লাইফকে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছো ইচ্ছে। অনেক ভালো চাল চেলেছ। তোমার মাস্টার প্ল্যানে নওশাদের সবটাই তুমি সিঙ্গিং কেরিয়ারের এস্টাবলিশড, তুমি হাজার হাজার ফ্যান ফলোয়ার্স তোমার, আর তার সাথে রাকিন সাওয়াত। ইচ্ছে থামলো, তবে পিছনে ফিরল না। নাফিজা বেগমের চোখে ওর জন্য একরাশ ক্ষোভ, রাগ আর ঘৃণা ছলছল করছে তার চোখ। ইচ্ছেকে থামতে দেখে সে আর এক পা এগিয়ে বলল, অস্বীকার করতে পারো ইচ্ছে এই সবকিছু শুধু তোমার না, আরও কেউ অংশীদার ছিল? অস্বীকার করতে পারো?
নওশাদের কাছ থেকে বাবার ভালোবাসা আরো একজনের পাওয়ার কথা ছিল, অস্বীকার করতে পারো? আরেকজনের তোমার চেয়ে ভালো কেরিয়ার নিয়ে বাঁচার কথা ছিল, অস্বীকার করতে পারো ইচ্ছে? রাকিন রাফায়াতের হবু বউ সমেত বউ নামটা তোমার জন্য না, অন্য কারোর জন্য বরাদ্দ ছিল, অস্বীকার করতে পারো? বলো ইচ্ছে, অস্বীকার করতে পারো তুমি? চেঁচিয়ে বললেন নাফিজা বেগম। চোখ ভরা জল তার, তবু তার আগে টুকটাপ জল গড়ালো ইচ্ছের চোখ থেকে। সিঁড়ি শক্ত মুঠো করে ধরল ও। এই চোখের জল নামক দুর্বলতাকে কারোর সামনে আসতে দেওয়া যাবে না। একটা শুকনো ঢোক গিলে বলল, খেয়া ফিরে আসবে এসএম। আসবে না, আসবে না কেয়া, কোনোদিনও আসবে না। তুমি ওর ফেরার কোনো পথ খোলাই রাখো নি ইচ্ছে। আমার মেয়েটার অভিমান কোনোদিনও ভাঙবে না, ফিরবে না ও। নাফিসা বেগমের চিৎকারে টমি ছুটে এসে শোরগোল শুরু করে দিল। ইচ্ছে শান্তভাবে বলল, স্টপ ইট টমি। টমি থামল না, ওর মতন চেঁচিয়ে ভয় দেখাচ্ছে নাফিসা বেগমকে। নাফিসা বেগম ঘৃণার দৃষ্টি ছুঁড়ে চলে গেলেন ওখান থেকে। ইচ্ছে থতমত পায়ে নিজের ঘরে চলে আসলো। টমিও আসলো ওর পিছন পিছন। কাঁধের ব্যাগটা মেঝেতে রেখে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল ইচ্ছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে ওর। ঘাড় ঘুরিয়ে আস্তে ধীরে ব্যালকনির সামনের দেয়ালে সেই ভাঙা গিটারের কাঠে লেখা মা শব্দটা দিকে তাকালো ও। অস্পষ্ট সুরে বলল, আর কতদিন এই এত বড় দায় বয়ে বেড়াবো মা? আর কতদিন? তোমার মেয়েকে কেউই বুঝলো না যে তুমি চলে যাবার পর খেয়াই তো আমার সব ছিল মা। ও কেন ছেড়ে চলে গেল আমাকে বলতে পারো? এতভাবে নিঃস্ব করে দিয়ে কেন উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখলো মা? শুধু এই দায়ের বোঝা বয়ে বেড়ানোর জন্য? কোনো দিনও কি শেষ হবার নয় এ যন্ত্রণা? এভাবেই বাঁচতে হবে আমাকে, এভাবেই? কথাগুলো বলে ইচ্ছে হাঁটু জড়িয়ে নিল নিজের। হু হু করে কাঁদতে কাঁদতে বলল, ফিরে আয় খেয়া, প্লিজ ফিরে আয়। আর পারছি না আমি, আর পারছি না। টমি আবারও চেঁচাতে শুরু করলো। ইচ্ছের কান্না সহ্য হচ্ছে না ওর। ইচ্ছে বলল, কাম ডাউন টমি। টমি চেঁচাচ্ছে, এবার ওর চেঁচানোটা সহ্য হচ্ছে না ইচ্ছের। নিজেও সর্বোচ্চ স্বরে বলল, স্টপ বার্কিং অ্যান্ড গেট লস্ট মি। এখান থেকে চলে যা প্লিজ। একা থাকতে চাই আমি, একা থাকতে দে আমাকে। টমি গুটিয়ে গেল। ল্যাচ নেড়ে ইচ্ছের আশেপাশে ঘোরাঘুরি করলো বার কয়েক। ইচ্ছে প্রতিক্রিয়া দেখালো না বলে কিছুক্ষণ পর চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। অনেকটা সময় কান্নার পর হুঁশ ফিরল ইচ্ছের। নিজেকে সামলাতে শাওয়ার নিল ঘন্টা ভোর। তারপর ভেজা চুলগুলো ছেড়ে নিচে নেমে আসলো। মাথা ভারী হয়ে আছে নিচে ততক্ষণ আবারও এসে বসেছেন নাফিজা বেগম। ইচ্ছে শক্ত রাখলো নিজেকে। একজন সার্ভ বয়কে ডেকে দিয়ে বলল, কফি। 2 ঘন্টা পরই কফি হাজির। ইচ্ছে কফি মগে দুবার চুমুক দিয়ে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোর দিকে তাকিয়ে রইল। হুট করে কিছু একটা মনে পড়ে গেছে ওর। টমিকে ডাক লাগালো ইচ্ছে, কোনো সাড়া নেই। কয়েকবার ডাকার পর ইচ্ছে বাসার 4 জন সার্ভ বয়কে ডেকে বলল, টমি কোথায়? ছেলেগুলো ভয়ে ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো। ইচ্ছে কিঞ্চিত উচ্চস্বরে বলল, কিছু জিজ্ঞাসা করলাম আমি। নাফিজা বেগম বললেন, যাক, একটা আপত্ত বিদেয় হলো। এক পলক তার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল ইচ্ছে। এই প্রাণীটাই আছে একমাত্র ওকে বোঝার মতন। বোঝে বলে হয়তো অভিমান জানে। আগেও একবার ধমক দিয়েছিল বলে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল টমি। ইচ্ছে তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিল। বুঝে উঠতে পারছে না ঠিক কোন দিকে যাবে ও, তবু খুঁজতে তো হবেই। আপন মানুষগুলোর মতন এই প্রাণীটাকে হারিয়ে ফেলতে চায় না ও। রাস্তার জায়গায় জায়গায় গাড়ি ঠেকিয়ে টমির ছবি দেখিয়ে একে ওকে জিজ্ঞাসা করতে লাগলো দেখেছে কিনা। মাস্কের আড়ালে ওর চেহারাটা না দেখায় স্বাভাবিক ছিল সবাই, কিন্তু স্বাভাবিক ছিল না সেই মানুষটা। হারানোর ভয়ে চারপাশ আবছা হয়ে আসছিল তার। নিজের বাইকের উপরে ভাব নিয়ে বসে থাকা প্রাণীটাকে সরু চোখে দেখে চলেছে প্রাপ্ত। তার সাদা ধবধবে লোমশ শরীরটা অল্পের জন্য ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার থেকে বেঁচেছে। প্রাপ্তই বাঁচিয়েছে, কিন্তু তাতে যেন ও সন্তুষ্ট না। ওর মতে এই প্রাণীটার 4 পায়ের মিনিমাম 6 জায়গায় ফ্র্যাকচার হওয়া উচিত ছিল, তাহলে অনেকটাই শান্তি পেত প্রাপ্ত। কারণ ওটা টমি, সেই কুকুরটা যেটার জন্য দ্বিতল বাসার জানলায় সেলফ থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে হয়েছিল ওকে। আর আজ কিনা এই কুকুরটাকে বাঁচালো।
মাহিম অনেকক্ষণ হলো টমির প্রতি প্রাপ্তর প্রতিজ্ঞা বোঝার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একসময় বিরক্তি নিয়ে বলে উঠল, আর কতক্ষণ খালি চোখে এটাকে জুম ইন জুম আউট করে ফরক করবি ভাই? বিলেতি কুত্তা তোর পছন্দ? আগে জানতাম না তো। মাথায় চাটি পড়ল মাহিমের। প্রাপ্তই মেরেছে, তবে তাকিয়ে আছে এখনো টমির দিকে, যেন মারটা টমিকেই লাগালো। কিন্তু টমি বেপাত্তাজ মনের সুখে নিজের গায়ে জিভ লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের অভিযান চালাতে ব্যস্ত সে। মহিম মাথায় হাত বুলিয়ে কাঁদো কাঁদো ভাবে বলল,